হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এভরিওয়ান। প্রত্যেককেই মাইন্ডস জোনের তরফ থেকে স্বাগত জানাই। আজ আমি রঘুনাথ সাউ জিওগ্রাফি পড়াবো, ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর। আজ পড়াবো পার্ট 5, অর্থাৎ এর আগে 4টে ক্লাস হয়েছে, আজ পার্ট 5 অর্থাৎ 5 নম্বর ক্লাস। আজকে পড়াবো প্রস্রবণ, ইংরেজিতে বলা হচ্ছে স্প্রিং। এখন এই প্রস্রবণের শুরুতেই সংজ্ঞাটা জেনে নিই। প্রস্রবণ কাকে বলে? তাহলে মনে রাখতে হবে আমাদেরকে, প্রাকৃতিক উপায়ে যখন ভূ অভ্যন্তরভাগের জলরাশি আপনা আপনি ভূপৃষ্ঠে নির্গত হয়। কি বললাম? যে প্রাকৃতিক উপায়ে স্বাভাবিকভাবে যখন ভূ অভ্যন্তরভাগের জলরাশি অর্থাৎ ভৌম জল আপনা আপনি ভূপৃষ্ঠে নির্গত হতে থাকে, তখন তাকে বলা হবে প্রস্রবণ বা স্প্রিং। এই প্রস্রবণ বা স্প্রিং এর কয়েকটা বৈশিষ্ট্য জেনে নিই। এক নম্বর বৈশিষ্ট্য জানবো পথ, অর্থাৎ প্রস্রবণ কোন পথে নির্গত হয়। একটু আগেই সংজ্ঞাতে বলেছিলাম যে প্রস্রবণ ভূ অভ্যন্তর ভাগ থেকে ভূপৃষ্ঠের বা ভূত্বকের কোনো ছিদ্র পথ, কোথা দিয়ে নির্গত হবে? কোনো ছিদ্র পথ দিয়ে বা কোনো ফাটল বরাবর। তাহলে কোন পথে নির্গত হবে? না, ভূত্বকের কোনো ছিদ্রপথ বা কোনো ফাটল এর মধ্য দিয়ে ভূগর্ভস্থ জলরাশি প্রস্রবণ আকারে ভূপৃষ্ঠে নির্গত হয়। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো গতি, অর্থাৎ কিরূপ গতিতে জলটা নির্গত হবে। ভূগর্ভ থেকে প্রস্রবণ আকারে কিরূপ গতিতে জলটা নির্গত হবে। না, গতিটা হচ্ছে কখনো ধীর গতিতে, কখনো ধীর গতি, আবার কখনো বা দ্রুত গতি। ধীর বা দ্রুত গতিতে প্রস্রবণের জল ভূগর্ভ থেকে নির্গত হবে। আরেকটা কি বলবো? না, 3 নম্বর পয়েন্ট বলবো নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতা অর্থাৎ এটার মানেটা কি? না, নিরবচ্ছিন্নতা হচ্ছে কখনো বিরাম নিয়ে বিচ্ছেদ বা বিরাম নিয়ে, আর কখনো বা বিরাম না নিয়ে সবসময় অনবরত ভৌম জলটা ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে নির্গত হয়। তাহলে কখনো বিরাম নিয়ে নির্গত হতে পারে, আর কখনো বা অনবরত সবসময় নির্গত হতে পারে ভূগর্ভস্থ জল। নেক্সট 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট করব উষ্ণতা, অর্থাৎ ভৌম জল ভূগর্ভ থেকে যখন প্রস্রবণ আকারে ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন সেই জলটা উষ্ণ হতে পারে, আবার শীতলও হতে পারে। উষ্ণ হতে পারে, আবার শীতল হতে পারে। নেক্সট বলব 5 নম্বর পয়েন্ট খনিজ, অর্থাৎ ভূগর্ভ থেকে যে ভৌম জলটা নির্গত হচ্ছে সেই জলটা খনিজ যুক্ত জল হয়, খনিজপূর্ণ। অর্থাৎ বিভিন্ন রকমের সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি এই ধরনের খনিজগুলো এই প্রস্রবণের জলের সাথে সাথে নির্গত হয়। তাহলে আমরা শুরুতে প্রস্রবণের সংজ্ঞা জানলাম, তারপরে প্রস্রবণের বৈশিষ্ট্য জানলাম। তার সংজ্ঞাতে কি বললাম? যে ভূগর্ভস্থ জলরাশি যখন ভূত্বকের কোনো ছিদ্রপথ বা কোনো ফাটলের মধ্য দিয়ে আপনা আপনি ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন তাকে বলা হবে প্রস্রবণ। সেই প্রস্রবণের একটা বৈশিষ্ট্য পেয়েছি আমরা প্রথমে, পথ, অর্থাৎ কোন পথে প্রস্রবণটা নির্গত হয়। না, কোনো ভূত্বকের ছিদ্রপথ বা ফাটলের মধ্য দিয়ে। 2 নম্বর গতি, কিরকম? ধীর গতি বা দ্রুত গতিতে ভৌম জল প্রস্রবণ আকারে ভূপৃষ্ঠে নির্গত হয়। আর নিরবচ্ছিন্নতা বলতে কখনো বিরাম নিয়ে, আবার কখনো অনবরত ভৌম জলটা ভূপৃষ্ঠে নির্গত হয়। আর ভৌম জল প্রস্রবণ আকারে যখন নির্গত হয়, সেই জলটা উষ্ণ হতে পারে, আবার কখনো বা শীতলও হতে পারে। আর প্রস্রবণের জল সবসময় খনিজযুক্ত জল হয়ে থাকে, অর্থাৎ এখানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের আয়রন, বিভিন্ন খনিজগুলো মিশে থাকে।
এই হচ্ছে আমাদের প্রস্রবণের সংজ্ঞা আর প্রস্রবণের বৈশিষ্ট্য। এবারে যেটা জানবো আমরা যে প্রস্রবণ রেখা সম্পর্কে। প্রস্রবণ রেখা কি? প্রস্রবণ রেখা ইংরেজিতে বলা হয় স্প্রিং লাইন। প্রস্রবণ রেখা বা স্প্রিং লাইন কি না, ভূগর্ভস্থ জল তথা ভৌম জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটলের মধ্য দিয়ে হতে পারে বা কখনো গালনের মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো চুক্তির মধ্য দিয়ে হতে পারে, যখন একটা রেখা বরাবর নির্গত হয়। তার সঠিক সংজ্ঞাটা যদি আমরা বলি, যখন ভূগর্ভস্থ জল কোনো নির্দিষ্ট একটা রেখা বরাবর নির্গত হয়। দেখতে পাচ্ছি এখানটা, মনে করি এই জায়গাটা আমাদের কঠিন শিলা, ঠিক এইরকম জায়গা করে একটা এপাশটা কোমল শিলা, তাহলে ভূগর্ভস্থ জলরাশি এই কঠিন শিলা ভেদ করে মনে করি এইরকম জায়গা দিয়ে নির্গত হচ্ছে, এরকম জায়গা দিয়ে নির্গত হচ্ছে, এই জায়গা দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট রেখা, এই যে রেখা বরাবর নির্গত হচ্ছে, তাহলে ভূগর্ভস্থ জলরাশি অর্থাৎ এখানে সঞ্চিত জলরাশি, এখানে সঞ্চিত জলরাশি, এখানে সঞ্চিত জলরাশি যখন কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয়, তখন একটা রেখা বরাবর এই রেখাটাকে নাম বলা হচ্ছে। তাহলে রেখাটাকে বলা হচ্ছে প্রস্রবণ রেখা। আর এটাকে বলবো আমরা প্রস্রবণ রেখা। তাহলে প্রস্রবণ রেখার সংজ্ঞাটা কি বলবো, তারা ভূগর্ভস্থ জলরাশি যখন ভূপৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয়, সেই রেখাটাকে বলা হবে প্রস্রবণ রেখা। সেই রেখাটা কিরকম হতে পারে না, কোনো জায়গায় চুক্তি হতে পারে, সেই চুক্তি বরাবর হতে পারে রেখাটা, কিংবা কোনো একটা জায়গাতে দুটো স্তর, একটা অপ্রবেশ্য স্তর, একটা প্রবেশ্য স্তরের মধ্যে দুটো ভিন্ন শিলা থাকবে, তার মধ্যেকার যে রেখা সেই রেখা বরাবর নির্গত হতে পারে ভৌমজল, কিংবা কোনো ফাটল বরাবর নির্গত হতে পারে। এবার উদাহরণ দিতে পারি আমরা, ভারতের এক্সাম্পল দিতে পারি আমরা উদাহরণ, ভারতের দেরাদুনের সহস্র ধারা প্রস্রবণ রেখার উদাহরণ। তাহলে ভারতের দেরাদুনের সহস্র ধারা হলো প্রস্রবণের উদাহরণ। তাহলে আমাদের এখান থেকে শর্ট টাইপ প্রশ্ন আসবে, প্রস্রবণ রেখা কি তার একটা উদাহরণ মনে রাখতে হবে। এইবারে আমরা যাব প্রস্রবণের শ্রেণী বিভাগ। কত ধরনের প্রস্রবণ হয়? এখন প্রস্রবণে যখন আমরা শ্রেণীবিভাগ করব, তখন প্রস্রবণের বেশ কয়েকটা ভিত্তির উপরে শ্রেণীবিভাগ করব আমরা, বেশ কয়েকটা ভিত্তির উপরে। প্রথম ভিত্তি বলবো শিলাস্তরে প্রকৃতি ও গঠন অনুসারে। তাহলে 1 নম্বর ভিত্তি এ, শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। তাহলে 1 নম্বর এ ভিত্তি পেলাম শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। বি ভিত্তি প্রস্রবণের জলের স্থায়িত্বের ভিত্তিতে প্রস্রবণের শ্রেণীবিভাগ। সি ভিত্তি বা বসি
প্রস্রবণের জলের উষ্ণতা অনুসারে এটা সিবি। লাস্ট পয়েন্ট পাবো ডি প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে তাহলে আমরা প্রস্রবণের শ্রেণী বিভাগ করব এই চারটা ভিত্তির উপরে। একটা বললাম কি না শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে। 2 নম্বর ভিত্তি বললাম প্রস্রবণের জলের স্থায়িত্বের ভিত্তিতে। 3 নম্বর ভিত্তি বললাম প্রস্রবণের জলের উষ্ণতা অনুসারে। 4 নম্বর ভিত্তি বললাম প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে। তাহলে চারটা ভিত্তির উপর আমরা টোটাল পুরো প্রস্রবণের শ্রেণী বিভাগ করব। এখন প্রথম ভিত্তিটা শুরু করছি। প্রথম ভিত্তি সেটা হলো যে শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে ভৌমজলকে শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে প্রস্রবণকে কতগুলো ভাগে ভাগ করা যায়। আবার দেখব আমরা যে শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে প্রস্রবণকে দুটো ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগ হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। আর 2 নম্বর হলো অভিকর্ষজ প্রস্রবণ। তাহলে একটা বললাম অভিকর্ষজ প্রস্রবণ, অর্থাৎ এক্ষেত্রে ভৌমজল অভিকর্ষ টানের দিকে, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের দিকে জলটা প্রবাহিত হয়। আর অভিকর্ষজ প্রস্রবণ হচ্ছে জল হচ্ছে অভিকর্ষজ মানে অভিকর্ষ টানের বিপরীত দিকে জলটা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। তাহলে এই 2 ধরনের শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে শ্রেণীবিভাগ করতে পারি আমরা। এখন অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে কোনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে এটা আলোচনা করব। তাহলে অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে আমরা বলবো অবনত জলপিট প্রস্রবণ। কি বললাম? তাহলে হচ্ছে অবনত জলপিট প্রস্রবণ। বি সংযোগ প্রস্রবণ। সংযোগ প্রস্রবণের অনেক ভাগ রয়েছে, যখন আলোচনা করব তখন বলবো। এখন শুরু করি অবনত জলপিট প্রস্রবণ। অবনত মানে কি ছবিতে দেখাবো আমরা। অবনত মানে কি না যখন ভূগর্ভে ভৌমজল স্তরটা অবনত থাকে এবং ঠিক এইভাবে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য, এটা অপ্রবেশ্য শিলাস্তর। আর এখানে ভৌমজল প্রবেশ্য শিলাস্তরের মধ্যে এটা হচ্ছে ভৌমজল। এখানে ভৌমজলের পিঠটা রয়েছে অবনত, এইটা হচ্ছে মূল
বৈশিষ্ট্য, এখানকার ভৌম জলের উপরিতল মানে যেটাকে আমরা ভৌম জলপীঠ বলি, সেই ভৌম জলপীঠটা এখানে অবনত, এটা হচ্ছে অবনত জলপীঠ, এটা হচ্ছে অবনত জলপীঠ। তাহলে সংজ্ঞাটা কি মনে রাখতে হবে যে অবনত জলপীঠ প্রস্রবণ কাকে বলা হবে না, যখন অবনত জলপীঠ ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত থাকে, একেবারে অবনত জলপীঠ যখন ভূপৃষ্ঠের সাথে যুক্ত থাকে তখন সেইখান দিয়ে যখন ভৌমজল নির্গত হয় সেই জায়গাটার নাম হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ। বোঝা গেল? তাহলে ভূগর্ভস্থ জলরাশি তথা ভৌমজলের উপরিতল যখন অবনত জলপীঠ আকারে অবস্থান করে এবং সেটি যখন ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে তখন সেই সংযোগস্থলের মধ্য দিয়ে যে জলটা প্রস্রবণ আকারে নির্গত হয় ভূপৃষ্ঠ থেকে, ভূগর্ভ থেকে, তখন সেই রকম প্রস্রবণের নাম হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ। আমরা উদাহরণ বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, এটার এক্সাম্পল দিতে পারি ঝাড়খণ্ডের লুপুংবুটু প্রস্রবণ, ঝাড়খণ্ডের লুপুংবুটু লয়স্যু পয়স্যু লুপুংবুটু প্রস্রবণ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অবনত জলপীঠ প্রস্রবণ। এবারে যেটা রয়েছে সংযোগ প্রস্রবণ। সংযোগ প্রস্রবণের ভাগ কি আছে, মানে সংযোগ প্রস্রবণের যে ভাগগুলো আছে, সংযোগ প্রস্রবণের 1 নাম্বার যে ভাগটা রয়েছে সেটা আমরা বলব ভিভূতট পাদদেশীয়, ভিভূতট পাদদেশীয় প্রস্রবণ। আরেকটা রয়েছে নদী ঢাল প্রস্রবণ, নদী ঢাল প্রস্রবণ, অর্থাৎ একটা ভিভু ঢাল আর একটা নদী ঢাল প্রস্রবণ। আরেকটা বলবো শিল প্রস্রবণ, শিল প্রস্রবণ। আরেকটা বলবো ডাইক প্রস্রবণ, ডাইক প্রস্রবণ। আরেকটা বলবো সমান্তরাল প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ। আরেকটা বলবো প্রস্রবণ মালা। তাহলে যে ভাগগুলো বললাম, এতগুলো নাম বললাম, ভিভূতট পাদদেশীয় প্রস্রবণ, নদী ঢাল প্রস্রবণ, শিল প্রস্রবণ, ডাইক প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ এবং প্রস্রবণ মালা, এই প্রত্যেকটাই কিন্তু সংযোগ প্রস্রবণের প্রকার। অর্থাৎ সংযোগ প্রস্রবণে এত ধরনের হতে পারে। একটা আলোচনা করি, তাহলে ভিভূতট পাদদেশীয় প্রস্রবণ আর নদী ঢাল প্রস্রবণ, এই দুটো প্রস্রবণ একটু আলোচনা করি। এখানটাই দেখাই। তাহলে ভিভূতট পাদদেশীয় প্রস্রবণ বলতে কি, অর্থাৎ আমরা জানি যে ভূপৃষ্ঠে কোনো ঢাল খুব খাড়াই হয়, আবার কোনো ঢাল খুব মৃদু হয়। এই অবস্থায় যদি এই জায়গাটা অপ্রবেশ্য শিলা হয়, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলা যদি হয়, তাহলে অপ্রবেশ্য শিলা স্তরে এই যে ঢালটা রয়েছে এটা প্রবেশ্য শিলা স্তর, এখানে ভৌমজল সঞ্চিত রয়েছে, তাহলে এই জায়গাতে আমরা একটু লক্ষ্য করি, এই যে ঢালটা, এই ঢালটাকে আমরা বলবো ভৃগু ঢাল বা ভিভূতট পাদদেশ, এটার নাম হচ্ছে ভৃগু ঢাল।
আর এই পাশে ঢালটার নাম হচ্ছে নতি ঢাল। নতি ঢাল, নতি ঢাল। তো এখন এখানে দুটো প্রস্রবণের নাম উল্লেখ করা আছে, এক ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। তাহলে এই যে ভৃগুতট বা ভৃগু ঢালের পাদদেশ হচ্ছে এই জায়গাটা, আর এই যে নতি ঢাল, এই যে নতি ঢালের মধ্যে এই জায়গাটা আমার পাদদেশ। তাহলে নতি ঢালের ভৃগু ঢালের অংশ দিয়ে যখন ভৌমজল ভূপৃষ্ঠে নির্গত হবে, তাহলে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে থাকা ভৃগুতটের পাদদেশ অংশ দিয়ে ভৌমজল যখন ভূপৃষ্ঠে নির্গত হবে প্রস্রবণ আকারে, সেটার নাম হচ্ছে ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। আর নতি ঢাল প্রস্রবণ কোনটা না, যখন এই একই রকমই অপ্রবেশ্য শিলাস্তরের উপরিভাগে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের যে অংশের ঢাল নতি ঢাল, অর্থাৎ ঢাল কম মৃদু ঢাল, সেই মৃদু ঢালের অংশ দিয়ে অপ্রবেশ্য শিলাস্তরের উপর দিয়ে যখন ভৌমজলটা ভূপৃষ্ঠে নির্গত হবে, তখন এইটার নাম হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ আর এটা হচ্ছে ভৃগু ঢাল প্রস্রবণ। তাহলে এখানে এই নতি ঢাল মানে এটুকু মনে রাখতে, যে জায়গাটা মৃদু ঢাল সেটার নাম হচ্ছে নতি ঢাল। তার নিম্নাংশ দিয়ে তার পাদদেশ দিয়ে যে জলটা প্রস্রবণ আকারে নির্গত হবে সেটাকে বলা হবে নতি ঢাল প্রস্রবণ। আর যখন খাড়ায় যে ঢালটা রয়েছে, যেটাকে আমরা বলি ভৃগু ঢাল, তার পাদদেশ অংশ দিয়ে যে জলটা প্রস্রবণ আকারে নির্গত হবে সেটাকে আমরা বলবো ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। তাহলে বোঝা গেল ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ, নতি ঢাল প্রস্রবণ। এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে শিল প্রস্রবণ আর ডাইক প্রস্রবণ। শিল কি আমরা কিছু ক্লাসে অর্থাৎ ক্লাস 11 পড়ে এসেছি। শিল কি? শিল হচ্ছে একটা উদ্বেদী ভূমিরূপ, অর্থাৎ ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দিকে উঠে আসে, অনেক সময় ভূপৃষ্ঠের উপরে পৌঁছাতে না পেরে ভূগর্ভের মধ্যে কি হয় না, ভূপৃষ্ঠের প্রায় সমান্তরালে জমা হয়ে কঠিন হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করে সেটার নাম হচ্ছে শিল। আর যখন ওই ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে, যখন সেটা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরে বা মধ্যেই কি হয় না, ভূপৃষ্ঠের সাথে প্রায় উলম্বভাবে ভূমিরূপ সৃষ্টি করে কঠিন হয়ে, সেটার নাম হচ্ছে ডাইক প্রস্রবণ। ডাইক। তো এখন শিল ডাইক একটু বলে দিই ছবিতে। তাহলে এইটা যদি আমাদের ভূমিরূপ হয়, মনে করি এটা যদি আমাদের ভূমিরূপ হয়, ভূপৃষ্ঠ যদি হয়, এটা ভূপৃষ্ঠ যদি হয়, ভূঅভ্যন্তর ভাগ থেকে ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠের দিকে উঠে আসে, যদি এই ভূগর্ভের ভিতরে যদি এই ভূপৃষ্ঠের সাথে যদি এটা ভূপৃষ্ঠের সাথে যদি উলম্বভাবে অবস্থান করে, উলম্বভাবে, সেটার নাম ডাইক। আর যখন এইরকম ভাবে দেখা যায় একটা ডাইকের দিকে চলে, তাহলে এটা ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল ভাবে অবস্থান করছে। এই সমান্তরাল ভাবে অবস্থান করা এইটার নাম হচ্ছে শিল। তাহলে এটাকে বলা হচ্ছে শিল, আর এটাকে বলা হচ্ছে ডাইক। তো এখানে প্রস্রবণ কি করে হবে, আমরা শিল আর ডাইকের ধারণা নিলাম। এবার শিল প্রস্রবণ কি আর ডাইক প্রস্রবণ কি একটু জেনে নিতে হবে। যদি এমন জায়গায় ভূমিরূপ হয়, এইভাবে যদি ভূমিরূপ হয়, মনে করি এখানটাতেই দেখাই, এটা হচ্ছে শিল, ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক ভাবে অবস্থান করছে, এটাকে আমরা বলি শিল, তাহলে শিল এর উপরিভাগে যখন প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল সঞ্চিত হবে, এই ভৌমজল যখন শিল আর ভূপৃষ্ঠ সংযোগ স্থল দিয়ে নির্গত হবে বাইরে, তাহলে শিল এবং ভূপৃষ্ঠের সংযোগ স্থলের মধ্য দিয়ে, তাহলে এটা সংযোগ স্থল, তাহলে শিল যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করেছে সেটার নাম সংযোগ স্থল। তাহলে এই সংযোগ স্থল দিয়ে যখন ভৌমজলটা ভূপৃষ্ঠে নির্গত হবে, এই প্রস্রবণটার নাম হবে শিল প্রস্রবণ। বোঝা গেল? তাহলে শিল প্রস্রবণ হচ্ছে শিল যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করেছে, সেই জায়গায় যে প্রবেশ্য শিলাস্তরের ভৌমজল রয়েছে, সেই ভৌমজল যখন ওই শিল আর ভূপৃষ্ঠের সংযোগ স্থল দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হবে প্রস্রবণ আকারে, তখন তার নাম হচ্ছে শিল প্রস্রবণ। ক্লিয়ার? আর ডাইক প্রস্রবণ কিরকম হবে না, ডাইক প্রস্রবণের ছবিটা মনে করি এইরকম একটা ছবি আঁকলাম। এখান থেকে
মনে করি এইটা একটা অপ্রবেশ্য শিলাস্তর, আর এইখান থেকে একটা এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে একটা সিল, এই ডাইক, এটা একটা ডাইক। তাহলে এটা হচ্ছে ডাইক। তাহলে এই পাশে মনে করি ভৌমজল সঞ্চিত রয়েছে, ভৌমজল সঞ্চিত হয়ে এবার এই ডাইক আর ভূপৃষ্ঠ যেখানে ছেদ করেছে সেই সংযোগ স্থল দিয়ে যখন এই ভৌমজলটা ভূপৃষ্ঠে নির্গত হবে, তখন সেই প্রস্রবণটাকে বলা হবে ডাইক প্রস্রবণ। অর্থাৎ ডাইক আর ভূপৃষ্ঠকে সংযোগস্থল, ডাইক আর ভূপৃষ্ঠকে ছেদকারী সংযোগস্থলের মধ্য দিয়ে যখন ভৌমজলটা ভূপৃষ্ঠে নির্গত হবে, তখন সেইটার নাম হচ্ছে ডাইক প্রস্রবণ। ক্লিয়ার? নেক্সট এইবারে আমরা জানবো যেটা সমান্তরাল প্রস্রবণ। সমান্তরাল প্রস্রবণটা কি না, সমান্তরাল প্রস্রবণ হচ্ছে যদি কোনো জায়গায়, একটা ছবি আঁকছি, একাধিক অপ্রবেশ্য আর প্রবেশ্য শিলাস্তর রয়েছে। মনে করি এটা একটা অপ্রবেশ্য শিলাস্তর, এর উপরে আবার প্রবেশ্য শিলাস্তর, এর উপরে আবার অপ্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য শিলাস্তর, এইভাবে রয়েছে। এই তাহলে এটার নাম বললাম অপ্রবেশ্য শিলাস্তর। এটা অপ্রবেশ্য, এটা প্রবেশ্য, এটা আবার অপ্রবেশ্য, এটা প্রবেশ্য। এইবারে কি হবে না, এই প্রবেশ্য শিলার মধ্যে থাকা যে জল, প্রবেশ্য শিলার মধ্যে থাকা এখানে জল, প্রবেশ্য শিলার মধ্যে থাকা জল কি হবে না, এই অপ্রবেশ্য শিলাকে যেখানে ছেদ করেছে সেই সংযোগস্থল দিয়ে এখানে একটা প্রস্রবণ নির্গত হবে, এর সঙ্গে সমান্তরাল করে এখানে একটা প্রস্রবণ নির্গত হবে। এরকম যখন প্যারালালি সমান্তরালভাবে একাধিক প্রস্রবণ নির্গত হয়, তখন সেইগুলোকে আমরা বলবো সমান্তরাল প্রস্রবণ। আরো যদি নিচে থাকে অপ্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর, এর উপরে থাকা প্রবেশ্য শিলাস্তর, আবার কি হবে না, এই যে সংযোগস্থল দিয়ে প্রস্রবণ আকারে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা প্যারালাল প্রায় বা সমান্তরালে যে প্রস্রবণটা নির্গত হয় সেটাকে আমরা বলবো সমান্তরাল প্রস্রবণ। নেক্সট যেটা রয়েছে সংযোগ প্রস্রবণের আরেকটা ভাগ, সেটা হচ্ছে প্রস্রবণ মালা। প্রস্রবণ মালাটা কি না, প্রস্রবণ মালা হচ্ছে পলল শঙ্কু, আমরা জেনেছি নদীর মধ্যবর্তীতে তৈরি হয়। পলল শঙ্কুর ছবিটা দেখাই, মধ্যগতিতে ভূমির ঢাল যেখানটা হঠাৎ কমে যাচ্ছে, ঠিক নদী বয়ে এসে ঠিক এইরকম জায়গাতে ত্রিকোণাকারে একটা পলিগঠিত শঙ্কুর ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে এরকম ভাবে, এটাকে আমরা বলি পলল শঙ্কু। তাহলে নদীর মধ্যগতিতে এবং ত্রিকোণাকারে নদী বয়ে এসে মধ্যগতিতে ভূমিটা হঠাৎ কমে যায় বলে এবং ত্রিকোণাকারে যে ভূমিরূপটা সৃষ্টি করে সেটার নাম আমরা বলি পলল শঙ্কু। ওই পলল শঙ্কুর মধ্যে সঞ্চিত জল যখন প্রস্রবণ আকারে একাধিক ছোট ছোট প্রস্রবণ আকারে নির্গত হবে ভূগর্ভ থেকে, তখন সেটা মালার মতো হয়ে যায়, মালার মতো। এটার নাম হচ্ছে প্রস্রবণ মালা। তাহলে পলল শঙ্কুর পাদদেশ দিয়ে বা একেবারে নিম্নাংশ দিয়ে ভূগর্ভে সঞ্চিত জল বা পলল শঙ্কুর মধ্যে থাকা জল যখন ছোট ছোট প্রস্রবণ আকারে একাধিক প্রস্রবণ আকারে নির্গত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছায়, তখন সেটা দেখতে কিসের মতো লাগে, মালার মতো লাগে। এই জন্য এটার নাম হচ্ছে প্রস্রবণ মালা। ক্লিয়ার? তাহলে এই প্রস্রবণ মালাটাকেও আমরা যেটা বুঝলাম যে প্রস্রবণ মালা, এটাও একটা সংযোগ প্রস্রবণ। আমরা এতক্ষণ পরে যে পয়েন্টটা পেলাম যে সংযোগ প্রস্রবণের মধ্যে যে 6টা ভাগ, প্রত্যেকটাই সংযোগ প্রস্রবণের প্রকার, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট তারপরে যেটা আছে 3 নাম্বার পয়েন্ট, চ্যুতি প্রস্রবণ। চ্যুতি প্রস্রবণ পরিষ্কারই বোঝা যাচ্ছে। চ্যুতি প্রস্রবণটা কি না, যদি চ্যুতি সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টি হলে কিরকম হবে, ছবি আঁকি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপ্রবেশ্য শিলাস্তর মনে করি। এটা প্রবেশ্য শিলাস্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর, আবার এটা অপ্রবেশ্য শিলাস্তর, এটা প্রবেশ্য শিলাস্তর। কি হতে পারে? এইরকম শিলা গঠন যুক্ত অঞ্চলে, এইরকম শিলা গঠন যুক্ত অঞ্চলে যদি হঠাৎ করে চ্যুতি সৃষ্টি হয়, মনে করি এরকম একটা জায়গায় যদি চ্যুতি সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টি হওয়া মানে আগে ফাটল তৈরি হবে, তারপরে তৈরি হবে চ্যুতি। চ্যুতি সৃষ্টি হলে কি হবে না, বলছি যে অপ্রবেশ্য শিলাস্তরটা অপ্রবেশ্য শিলাস্তরের কাছে নেমে আসবে। মনে করি এই জায়গায় ফাটল সৃষ্টি হওয়ার পর ভূখণ্ডটা যদি নিচের দিকে বসে আসে, তখন কি দাঁড়াবে না, এখানের যে অপ্রবেশ্য স্তরটা, এই অপ্রবেশ্য স্তরটা তখন চলে আসবে এই জায়গাতে, মানে প্রবেশ্য স্তরটা অপ্রবেশ্য স্তর দ্বারা আবদ্ধ হয়ে যাবে, আর এই জায়গায় পৌঁছে যাবে এই যে প্রবেশ্য শিলাস্তরটা ছিল সেটা চলে আসবে এই জায়গাতে, আবার এই প্রবেশ্য স্তরটা নেমে চলে আসবে এইরকম জায়গাতে, এইরকম ভাবে আবার এই প্রবেশ্য স্তরটা নেমে চলে আসবে নিচে। তাহলে এইরকম ভাবে যদি হয়, তখন এই যে অপ্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত জলরাশি এই অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল দিয়ে যখন ভূপৃষ্ঠে নির্গত হবে, তখন সেই প্রস্রবণটার নাম হচ্ছে চ্যুতি প্রস্রবণ। তাহলে চ্যুতি ঘটলে প্রথমে ফাটল সৃষ্টি হবে, তারপরে ফাটল বরাবর যখন ভূখণ্ডটা নিচে বসে যাবে, তখন অপ্রবেশ্য শিলাস্তর প্রবেশ্য শিলাস্তর আবদ্ধ হলে, মানে এই প্রবেশ্য শিলাস্তরটা অপ্রবেশ্য শিলাস্তর দিয়ে আবদ্ধ হলে, তখন এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যেকার জল ওই প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল দিয়ে যখন ভূপৃষ্ঠে নির্গত হয় প্রস্রবণ আকারে, তখন তাকে বলা হচ্ছে চ্যুতি প্রস্রবণ। ক্লিয়ার? নেক্সট এইবারে যেটা আছে, চ্যুতি প্রস্রবণের একটু উদাহরণ দিয়ে দিই, চ্যুতি প্রস্রবণের এক্সাম্পলটা দিয়ে দিই। তার আগে ওগুলো রয়েছে অবনত প্রস্রবণ, অবনত জলপীঠ প্রস্রবণ। অবনত জলপীঠ প্রস্রবণের আমরা উদাহরণটা দিতে পারি ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রস্রবণ, আগেও নাম বলেছি আমরা, ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রস্রবণ, লুপুংগুটু প্রস্রবণ অবনত জলপীঠ প্রস্রবণের উদাহরণ। এবারে যেটা বললাম চ্যুতি প্রস্রবণ, সেটা হচ্ছে বলতে পারি, উদাহরণটা দিতে পারি এখানে মণিকরণের মণিকরণ হিমাচল প্রদেশের মণিকরণের প্রস্রবণ, মণিকরণের প্রস্রবণ, হিমাচল প্রদেশের মণিকরণের প্রস্রবণ। ক্লিয়ার? আর এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটে পার্ট হলো। এবারে যেটা আমরা বলবো বিদার প্রস্রবণ, ডি পয়েন্ট করবো, যেখানটা মুছে দেই, এ বি সি, ডি পয়েন্ট করবো বিদার প্রস্রবণ। বিদার প্রস্রবণটা কি? না, বিদার প্রস্রবণ হচ্ছে মূলত গ্রানাইট শিলার একটা যদি গম্বুজ আমরা দেখতে পাই, গ্রানাইট শিলা, এটা মনে করি গ্রানাইট শিলার গম্বুজ। গ্রানাইট শিলা বা ব্যাসল্ট শিলাতে একাধিক দারণ থাকে, একাধিক ভিলার থাকে, ফাটল থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম দারণ থাকে, ভূপৃষ্ঠের সঙ্গে যেগুলো যুক্ত থাকে দারণ থাকে, তারপরে এইভাবে থাকে। তাহলে কি হতে পারে? এই দারণ বরাবর বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল এই দারণের মধ্য দিয়ে, বৃষ্টির জল এই দারণের মধ্য দিয়ে, ফাটলের মধ্য দিয়ে নিচের দিকে নেমে এসে যখন সেই জল একসঙ্গে মিলিত হয়ে ভূপৃষ্ঠের কোন স্থানের দারণ, মানে ভূপৃষ্ঠের সাথে যুক্ত থাকলে সেইখান দিয়ে যখন প্রস্রবণ আকারে নির্গত হয়, তখন এই রকম প্রস্রবণকে বলা হবে বিদার প্রস্রবণ। আমরা এক্সাম্পল বিদার প্রস্রবণ তাহলে কি বললাম, তাহলে কোন শিলাকে লক্ষ্য করা যাবে? একদম মনে রাখতে হবে, গ্রানাইট শিলা, গ্রানাইট, ব্যাসল্ট, এই শিলাকে লক্ষ্য করা যায় একাধিক দারণ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম দারণ থাকে বা ছিদ্র ফাটল থাকে। সেই দারণ বা ফাটল বরাবর বৃষ্টিপাতের জল ভূগর্ভে প্রবেশ করে যেটা আবার ভূপৃষ্ঠ দিয়ে যখন নির্গত হয়, তখন সেটাকে আমরা বলি বিদার প্রস্রবণ।
তাহলে বিরাট প্রশ্রবণ আমরা বলতে পারি, এক্সাম্পল দিতে পারি যে অমরকণ্টকের সোনমুড়া প্রশ্রবণ, সোনমুড়া প্রশ্রবণ, অমরকণ্টকের সোনমুড়া প্রশ্রবণ। ক্লিয়ার? এই গেল আমাদের বি। আরেকটা রয়েছে যেটা আমরা বলবো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট পরে এই ভাগটা, যেটা হচ্ছে ই পয়েন্ট, সেটা হচ্ছে দ্রবণ প্রস্রবণ বা এর আরেকটা নাম হচ্ছে ভক্লুশিয়ান, ভক্লুশিয়ান, কয়লয় জকলা হস্যু সিয়ান, ভক্লুশিয়ান প্রস্রবণ। তাহলে লাস্ট পয়েন্ট যেটা বললাম যে দ্রবণ প্রস্রবণ বা ভক্লুশিয়ান প্রস্রবণ, সেই প্রস্রবণ তাহলে আমাদের একটু আলোচনা করতে গেলে এখানে মনে রাখতে হবে কি ধরনের শিলা। এইখানে যে অঞ্চলটার কথা বলবো সেটা আছে চক, চুনা পাথর, ডলোমাইট সমৃদ্ধ শিলা। তাহলে চক হতে পারে, চুনা পাথরের গম্বুজ হতে পারে, চুনা পাথর, চক চুনা পাথর, ডলোমাইটের গম্বুজ হতে পারে, ডলোমাইট। ক্লিয়ার? তাহলে চক, চুনা পাথর, ডলোমাইট গঠিত গম্বুজে একাধিক দারণ থাকলে বৃষ্টিপাতের জল এই দারণের মধ্য দিয়ে প্রবেশ করে এখানকার শিলাটাকে দ্রবীভূত করে, এখানকার শিলাগুলোকে কি করে? দ্রবীভূত করে দ্রবণ তৈরি করে। তখন এই ফাটল বরাবর যখন দ্রবণ আকারে যখন ভূপৃষ্ঠে প্রস্রবণটা নির্গত হবে দ্রবণ আকারে, তখন সেটার নাম হচ্ছে দ্রবণ প্রস্রবণ। তাহলে আরেকবার বলবে চক, চুনা পাথর, ডলোমাইট, চক, চুনা পাথর, ডলোমাইট সমৃদ্ধ শিলা যে একাধিক দারণ থাকে, সেই বৃষ্টিপাতের জল ওই দারণের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে দ্রবণ প্রক্রিয়ায় দ্রবণ সৃষ্টি করে এবং দ্রবণ যখন প্রস্রবণ আকারে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তার নাম হচ্ছে দ্রবণ প্রস্রবণ বা ভক্লুশিয়ান প্রস্রবণ। আমরা এক্সাম্পল ইউজ করতে পারি এখানে মুসৌরির প্রস্রবণ, মুসৌরির প্রস্রবণ। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে সব একটা করে, অন্তত এই এক্সাম্পল থেকে ছোট ছোট প্রশ্ন আসে। তাহলে মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানলাম যে শিলাস্তরের গঠন প্রকৃতি অনুসারে যে দুটো ভাগ ছিল, একটা অভিকর্ষজ প্রস্রবণ, সেই অভিকর্ষজ প্রস্রবণের মধ্যে অবনত জলবিট প্রস্রবণ পেলাম, সংযোগ প্রস্রবণ পেলাম, চ্যুতি প্রস্রবণ পেলাম, বিদার প্রস্রবণ পেলাম এবং দ্রবণ প্রস্রবণ, এই পাঁচটা প্রস্রবণ পেলাম। এইবারে যেটা রয়েছে সেটা হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ, সেটা আমরা আলোচনা করবো। এই হচ্ছে আমাদের অভিকর্ষজ প্রস্রবণের ভাগগুলো গেল। এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এর দ্বিতীয় ভাগ, যেটা ছিল অভিকর্ষজ প্রস্রবণ, অভিকর্ষজ প্রস্রবণ। এই অভিকর্ষজ প্রস্রবণের ভাগ হচ্ছে, মনে রাখতে হবে আমাদেরকে যে আর্টেজিও প্রস্রবণ, আর্টেজিও প্রস্রবণ, 2 নাম্বার মনে রাখতে হবে গিজার, 3 নাম্বার মনে রাখতে হবে আগ্নেয় প্রস্রবণ, ক্লিয়ার? তাহলে অভিকর্ষজ প্রস্রবণের আমরা 3টে ভাগ পেলাম, একটা হচ্ছে আর্টেজিও প্রস্রবণ, 2 নাম্বার হচ্ছে গিজার প্রস্রবণ আর 3 নাম্বার হচ্ছে আগ্নেয় প্রস্রবণ। এখন আর্টেজিও প্রস্রবণটা কি না, আর্টেজিও প্রস্রবণ অবশ্যই মনে রাখতে হবে কতগুলো শর্ত। ছবিটা ক্লিয়ার করে আঁকছি, ছবিটা অবশ্যই অঞ্চলটাকে অধোভঙ্গ গঠনযুক্ত হতে হবে, এবং দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবশ্যই প্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। কি বললাম? তাহলে শর্তটা মনে রাখতে হবে। 1 নাম্বার শর্ত অধোভঙ্গ গঠন,
এটা শর্ত, অর্ধভঙ্গ গঠন হতে হবে। 2 নাম্বার শর্ত মনে রাখতে হবে, দুটি অপ্রবেশ্য শিলাস্তর, এইটা উপর অপ্রবেশ্য শিলাস্তর, উপরে অপ্রবেশ্য শিলাস্তর, নিচে অপ্রবেশ্য শিলাস্তর, আর মাঝের শিলাস্তরটা প্রবেশ্য। তাহলে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে, শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তর থাকবে, প্রবেশ্য শিলাস্তর থাকবে, অবস্থান করতে হবে। কি হবে এই অবস্থাতে? এটা ভূপৃষ্ঠ, বৃষ্টিপাত যদি অধভঙ্গের মধ্যে নাও হয়, যদি প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তর যেখানে ভূপৃষ্ঠের সাথে যুক্ত রয়েছে সেই জায়গাতেও যদি বৃষ্টিপাত ন্যূনতম হয়ে থাকে, তাহলে এই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল চুইয়ে এসে জমা হবে এবং এই জলরাশি একটা চাপের মধ্যে জলচাপ তল সৃষ্টি করে অবস্থান করবে। এমন অবস্থায় যদি আমরা অপ্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে একটা কূপ খনন করি, প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত যদি একটা কূপ খনন করি, তাহলে কি হবে? এই জলচাপের কারণে, জলের চাপের কারণে এই কূপের মধ্য দিয়ে জল মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে, যেটাকে আমরা অভিকর্ষীয় প্রস্রবণ বলেছি, উপরে উঠে আসবে বিনা পাম্পে, কোনো পাম্প ছাড়াই। এই জলকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে কৃষিকাজ, পশুপালন হয়ে থাকে। তাহলে এই প্রস্রবণটার নাম আমরা কি প্রস্রবণ বললাম? অভিকর্ষীয় প্রস্রবণ, যার একটা পার্ট হচ্ছে আর্টেজিও প্রস্রবণ বা আর্টেজিও কূপ। এটা খুব প্রচলিত বেশি অস্ট্রেলিয়াতে। আর ফ্রান্সের আর্টেস অঞ্চলের নাম অনুসারে প্রথম ফ্রান্সের আর্টেস বা আর্তোয়া অঞ্চলে এই কূপটি প্রথম খনন করা হয়েছিল, সেই জন্য সেই থেকে এটাকে বলা হচ্ছে আর্টেজিও কূপ। আর এই আর্টেজিও কূপের প্রচলন সব থেকে বেশি অস্ট্রেলিয়াতে। ক্লিয়ার? তার অবশ্যই অধভঙ্গ গঠন হতে হবে, দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে প্রবেশ্য শিলা অবস্থান করতে হবে। আর 3 নাম্বার শর্ত, যদি বৃষ্টিপাত আমাদের নির্ধারিত অঞ্চলেও না হয়, অর্থাৎ অধভঙ্গের মধ্যেও যদি না হয়, পার্শ্ববর্তী যেই প্রান্ত অর্থাৎ অপ্রবেশ্য স্তরের প্রান্ত যেখানে ভূপৃষ্ঠ উন্মুক্ত রয়েছে সেই স্থানে বৃষ্টিপাত হলেই এই জল স্তরটি, মানে প্রবেশ্য স্তরটি জল দ্বারা ভরাট হবে এবং এইখানে একটা যদি আমরা কূপ খনন করি, সেই কূপ থেকে বিনা বাধায়, মানে আপনা আপনি বিনা পাম্পে এই জল উঠে আসবে, যেই জল এখানে পার্শ্ববর্তী অঞ্চলে কৃষিকাজ বা পশুপালনে সহায়তা করে, পানীয় জল হিসেবেও ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের আর্টেজিও প্রস্রবণ সম্পর্কে ধারণা। এবারে যেটা রয়েছে গিজার প্রস্রবণ। গিজার আইসল্যান্ডীয় শব্দ গাইজার থেকে এসেছে। কি বললাম? গিজার প্রস্রবণ। গিজার প্রস্রবণ কোন শব্দ বললাম? আইসল্যান্ডীয় শব্দ। আইসল্যান্ডীয় শব্দ গিসার, GEOISIR, গিসার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গর্জন। গিসার এর অর্থ হচ্ছে কি? গর্জন। এর অর্থ হচ্ছে গর্জন। তাহলে গিজার বা গাইজার কি? গিজার হচ্ছে ভূ-অভ্যন্তরভাগের জলরাশি, অর্থাৎ উষ্ণ ভৌম জল, মানে তীব্র উষ্ণ ভৌম জল। ভূ-অভ্যন্তরভাগের তীব্র উষ্ণ ভৌম জল যখন ভূত্বকের কোনো ছিদ্র পথের মধ্য দিয়ে সশব্দে তীব্র গতিবেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় ফোয়ারার ন্যায়, তখন সেই রকম প্রস্রবণকে বলা হচ্ছে গিজার প্রস্রবণ। এটাও দেখো মাধ্যাকর্ষণ শক্তির টানের বিপরীতে উঠে আসছে, সেই জন্য এটাও অভিকর্ষজ প্রস্রবণ। তাহলে কি বললাম? তাহলে গিজারের সংজ্ঞা বললাম। কি সংজ্ঞাটা কি? না, ভূ-অভ্যন্তর ভাগের অতি তীব্র উষ্ণ জল ভূপৃষ্ঠের কোনো ছিদ্র পথের মধ্য দিয়ে তীব্র গতিবেগে ফোয়ারার ন্যায় সশব্দে উঠে এলে তখন সেটাকে বলা হবে গিজার বা গাইজার। আর যেটা আইসল্যান্ডীয় শব্দ
যার অর্থ গর্জন থেকে এসেছে। এইবারে আমরা জানবো গিজারের উৎপত্তি সম্পর্কে, কিভাবে গিজারটা সৃষ্টি হয়। উৎপত্তি একটু দেখি, এটা যদি আমরা ভূপৃষ্ঠ কল্পনা করি, ভূপৃষ্ঠের ভেতরে মনে করি এটা ভূপৃষ্ঠের অনেক গভীরের অংশ। এখানে ভূপৃষ্ঠের বৃষ্টিপাতের জল এখানে চুইয়ে চুইয়ে এসে জমা হয়েছে, এটা হচ্ছে ভৌম জল। এখানটাও ভৌম জল সঞ্চিত রয়েছে এবং এখানটার এত বেশি উষ্ণতা হওয়ার মূল কারণ হচ্ছে এখানে কোনো মৃত আগ্নেয়গিরি অবস্থান করেছে। এই অঞ্চলে কোনো মৃত আগ্নেয়গিরি অবস্থান করছে কিংবা নবীন কোনো আগ্নেয়গিরি অবস্থান করছে, বা এখানকার এই জলরাশি এর নিচে হয়তো অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে, অ্যাস্ট্রোস্ফিয়ার খুব কাছাকাছি অবস্থান করছে। এইবারে কি হচ্ছে না, ভূপৃষ্ঠ থেকে বৃষ্টিপাতের জল চুইয়ে সেই জায়গায় জমা হওয়ার পর কি হবে না, অত্যধিক উষ্ণতার কারণে এই জল ফুটে বাষ্পে পরিণত হবে। বাষ্প পরিণত হলে সেই বাষ্প কোথায় জমা হবে? সেই বাষ্প উপরের অংশে জমা হবে এবং এই বাষ্প চাপ ক্রমান্বয়ে যত বৃদ্ধি পাবে, বাষ্পের চাপ ক্রমান্বয়ে যত বৃদ্ধি পাবে, সেই বাষ্পটা যখন বাইরে উঠে আসার চেষ্টা করবে, তখন সেই বাষ্পের সাথে সাথে জল তীব্র গতিবেগে এই ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে এসে এবং ফোয়ারার ন্যায় বিক্ষিপ্ত হবে। এটার নামই হচ্ছে গিজার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিজার সৃষ্টির মূল কারণ। তাহলে গিজার সৃষ্টির কারণ হচ্ছে বাষ্পচাপ। ভূঅভ্যন্তরভাগে জলরাশি তীব্র উষ্ণতায় যখন ফুটে বাষ্পে পরিণত হয়, সেই বাষ্প তীব্রভাবে চাপের মধ্যে থাকে, সেই চাপ কাটিয়ে সংকট সীমা অতিক্রম করে সেই বাষ্প যখন ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন তার সাথে জলরাশি তীব্র গতিবেগে উঠে আসে, ফোয়ারার ন্যায় ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা বলি গিজার। ক্লিয়ার? এবারে যেটা রয়েছে আগ্নেয় প্রস্রবণ। আগ্নেয় প্রস্রবণটা কি না, অগ্নুৎপাতের সময় কিছু পরিমাণ জলরাশি অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ জ্বালানো দিয়ে অগ্নুৎপাতের সময় যখন জলরাশি নির্গত হয় উপরের দিকে, উষ্ণ জলরাশি যখন নির্গত হয়, তখন সেটাকে আমরা বলি আগ্নেয় প্রস্রবণ। এই গিজার হচ্ছে সবথেকে পৃথিবীর বৃহত্তম গিজারটা একটু বলে দেই। গিজার রয়েছে যেটা আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার, উল্লেখযোগ্য গিজার, এটা মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের অভিকর্ষজ প্রস্রবণ। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা হলো এ পয়েন্ট, শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে দু প্রকারের প্রস্রবণ ছিল। একটা অভিকর্ষজ প্রস্রবণ আমরা অলরেডি আগে আলোচনা করেছি, আর অভিকর্ষজ প্রস্রবণের এই তিনটে ভাগ। এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে বি পয়েন্ট ছিল মেইন পয়েন্ট, যেটা সেটা বি পয়েন্ট যেটা ছিল যে প্রস্রবণের জলের উষ্ণতা অনুসারে এটা ছিল স্থায়িত্ব অনুসারে, প্রস্রবণের জলের স্থায়িত্ব অনুসারে বা স্থায়িত্বের ভিত্তিতে প্রস্রবণকে ভাগ করা হয়েছে দুটো ভাগ। একটা হচ্ছে অবিরাম প্রস্রবণ, আর এটা হচ্ছে সবিরাম প্রস্রবণ। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবিরাম প্রস্রবণ মানে হচ্ছে অনবরত, আর সবিরাম প্রস্রবণ মানে বিরামহীন। তাহলে ভূঅভ্যন্তরভাগের জলরাশি যখন অবিরাম অনবরত সব সময় ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন সেই রকম প্রস্রবণকে আমরা বলবো অবিরাম প্রস্রবণ। আর সবিরাম প্রস্রবণ কাকে বলা হবে না, যখন ভূগর্ভ থেকে জলরাশি প্রস্রবণ আকারে কিছুক্ষণ সময় ছাড়া বিরাম নিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন সেটাকে আমরা বলবো সবিরাম প্রস্রবণ। যেমন গিজার আমরা একটু আগে বললাম, গিজার সবিরাম প্রস্রবণ, কারণ গিজার একটানা উৎক্ষিপ্ত হয় না। বাষ্পচাপ যখন থাকে, তখন বাষ্পচাপের সাথে জলটা তীব্র গতিবেগে উপরের দিকে উঠে আসে, বাষ্পচাপ কমে গেলে আবার গিজারের প্রস্রবণটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সবিরাম প্রস্রবণ। তাহলে অবিরাম প্রস্রবণের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি, মনে রাখতে হবে অমরকণ্টকের সোনমুড়া।
অমরকণ্টকের সোনমূলক শ্রবণ। সোনমূলক শ্রবণ খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অবিরাম প্রশ্রবণের এক্সাম্পল দিতে পারি। আর সবিরাম প্রশ্রবণের উদাহরণ দিতে পারি ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রশ্রবণ। বারবার এই নামগুলো আসছে, খুবই ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ডের লুপুংগুটু প্রশ্রবণ। এই হচ্ছে আমাদের প্রশ্রবণের জলের স্থায়িত্ব অনুসারে বা স্থায়িত্বের ভিত্তিতে দুটো ভাগ। এইবারে যেটা আমরা জানবো সি পয়েন্ট। সি পয়েন্ট ছিল প্রস্রবণের জলের উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণের জলের উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ বা স্বাভাবিক বা শীতল প্রস্রবণ। স্বাভাবিক বা শীতল প্রস্রবণ। আরেকটার নাম হচ্ছে উষ্ণ প্রস্রবণ। তাহলে প্রস্রবণের জলের উষ্ণতার ভিত্তিতে একটা বললাম স্বাভাবিক বা শীতল প্রস্রবণ, আরেকটা বললাম হচ্ছে কি না উষ্ণ প্রস্রবণ। স্বাভাবিক বা শীতল প্রস্রবণ কি না যে প্রস্রবণের জলের উষ্ণতা আমাদের ভূপৃষ্ঠীয় যে জল, সাধারণ জল, স্বাভাবিক জল, সেই ভূপৃষ্ঠীয় জলের উষ্ণতার কাছাকাছি বা উষ্ণতার সমান, সেই প্রস্রবণের জলকে বা সেই প্রস্রবণকে আমরা বলবো শীতল প্রস্রবণ বা স্বাভাবিক প্রস্রবণ। তাহলে আরেকবার বলি, যে প্রস্রবণের জলের উষ্ণতা স্বাভাবিক জল তথা ভূপৃষ্ঠীয় জলের সমান বা প্রায় কাছাকাছি, সেই রকম প্রস্রবণকে বলা হবে শীতল প্রস্রবণ। যেমন এক্সাম্পল দিতে পারি দেরাদুনের সহস্র ধারা, শীতল প্রস্রবণ সহস্র ধারা। আর উষ্ণ প্রস্রবণ কাকে বলা হবে না উষ্ণ প্রস্রবণ হচ্ছে যে প্রস্রবণের জলের উষ্ণতা স্বাভাবিক জল বা ভূপৃষ্ঠীয় জলের থেকে বেশি, তাকে বলা হবে কি না উষ্ণ প্রস্রবণ। যেমন এক্সাম্পল দিতে পারি পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, এগুলো সব উষ্ণ প্রস্রবণের উদাহরণ। তাহলে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর এবং ঝাড়খণ্ডের রাজগীর এগুলো হচ্ছে উষ্ণ প্রস্রবণ। যে প্রস্রবণের জলের উষ্ণতা স্বাভাবিক জল বা ভূপৃষ্ঠীয় সাধারণ জলের তুলনায় বেশি, তাকে বলা হবে উষ্ণ প্রস্রবণ। এবারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লাস্ট আরেকটা পয়েন্ট যেটা আছে সেটা ডি, প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে। ডি, প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে। প্রস্রবণের জলের উপাদানের ভিত্তিতে প্রস্রবণকে ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা স্বাদু জলের প্রস্রবণ, আর আরেকটা খনিজ প্রস্রবণ। তাহলে স্বাদু জলের প্রস্রবণ কাকে বলা হবে
না, যে প্রস্রবণের জলে প্রতি লিটার জলে 1 গ্রামের কম খনিজ পদার্থ মিশে রয়েছে সেই প্রস্রবণকে বলা হবে স্বাদু জলের প্রস্রবণ। তাহলে কি বললাম, যে প্রস্রবণের জলে 1 লিটার জল পিছু 1 গ্রামের কম খনিজ পদার্থ মিশে রয়েছে সেই রকম প্রস্রবণকে বলা হবে স্বাদু জলের প্রস্রবণ। আর এর एग्जांपल দিতে পারি আমরা কি না, দেরাদুনের সহস্রধারা স্বাদু জলের প্রস্রবণ। আর খনিজ প্রস্রবণ কাকে বলা হবে, যে প্রস্রবণের জলে খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে মিশে রয়েছে, অর্থাৎ প্রতি লিটার জলে 1 গ্রামের বেশি খনিজ পদার্থ মিশে রয়েছে, তথা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজ পদার্থ মিশে রয়েছে, সেই রকম প্রস্রবণকে বলা হবে খনিজ প্রস্রবণ। আমরা একটু আগে যে উষ্ণ প্রস্রবণের নামগুলো বলছিলাম, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, সবগুলো উষ্ণ প্রস্রবণ এবং এগুলোকে বলা হচ্ছে খনিজ প্রস্রবণ। কারণ এই উষ্ণ প্রস্রবণের জলে ঝাড়খণ্ডের রাজগীর এই খনিজ প্রস্রবণের জলে প্রচুর, এই উষ্ণ প্রস্রবণের জলগুলিতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ মিশে রয়েছে, তাই এগুলোকে বলা হচ্ছে খনিজ প্রস্রবণ। ক্লিয়ার? তাহলে খনিজ প্রস্রবণের জলের একটা গুণ রয়েছে, রোগ নিরাময় গুণ, অর্থাৎ বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ সারে এই জল খেলে, এই জন্য খনিজ প্রস্রবণের জলে রোগ নিরাময় গুণ রয়েছে। এই হচ্ছে মোটামুটি প্রস্রবণের টোটাল শ্রেণীবিভাগ, বিস্তারিত শ্রেণীবিভাগ। এই জায়গাতে কি কি প্রশ্ন আসে একটু উল্লেখ করে দেই। তাহলে প্রথমে আমরা বলেছিলাম প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণের বৈশিষ্ট্য, লেখো। এটা 1 মার্কস কিংবা 2 মার্কসের প্রশ্ন, এটা 2 মার্কস কিংবা 3 মার্কসের প্রশ্ন। 3 নাম্বার, প্রস্রবণ রেখা কাকে বলে, এটা 1 মার্কস কিংবা 2 মার্কসের। 4 নাম্বার হচ্ছে যে প্রস্রবণের বিস্তারিত শ্রেণীবিভাগ করেছি, অত বড় বিস্তারিত শ্রেণীবিভাগ পরীক্ষা একটা না আসবে না, প্রত্যেকটা ভিত্তি ধরে, যেমন বললাম শিলাস্তরের প্রকৃতি ও গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ করা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আর্টেজিয় প্রস্রবণ কি, এটা 5 মার্কসের প্রশ্ন। আর্টেজিয় প্রস্রবণ কি 1 বা 2 মার্কসের প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন, গিজার কি, গিজার কি 1 বা 2 মার্কসের প্রশ্ন। এরপরে যেটা আছে অবিরাম কিংবা সবিরাম প্রস্রবণ কি, এটা হচ্ছে 1 বা 2 মার্কসের প্রশ্ন। এরপরে হচ্ছে স্বাদু জলের বা খনিজ প্রস্রবণ কি, এও 1 বা 2 মার্কসের প্রশ্ন।
মোটামুটি এই প্রশ্নগুলো সব রেডি করতে হবে। তাহলে যে প্রশ্নগুলো দিলাম 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালোভাবে রেডি করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।